খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। লন্ডন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে শুরু চিকিৎসা, পরিবারের সংস্পর্শে কাটছে সময়। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দ্রুতই ফিরবে আস্থা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স ও রপ্তানি আয় সুখবর দিলেন গভর্নর। নির্বাচন হলে কেটে যাবে দেশে চলমান সংকট, বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ। নোয়াখালীর মাঝদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়েছে অর্ধশত দোকান। দালালের দৌরাত্ম্য নানা সংকটে জর্জরিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা, জনবল সংকটে ব্যাহত সেবা। এখনও নিয়ন্ত্রণহীন লস অ্যাঞ্জেলেসের দাবানল, বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা, প্রাণহানি বেড়ে 13। এবং বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। ছেলে, নাতনি ও পরিবারের সংস্পর্শে তিনি ভালো আছেন। শনিবার গণমাধ্যমকে এই কথা জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তাররা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। এর আগের 2 দিন তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তারেক রহমান, জোবাইদুর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনিরা নিয়মিত তার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসা যাওয়া করছেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফ করবেন বলেও জানান এম এ মালেক। খুব তাড়াতাড়ি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলেই মনে করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনার রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের পরিমাণটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের 80% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। টাকার 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক ওর সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে বা 600 কোটি টাকার মতো, সেটাও আমরা আশাবাদী সেটা ফেরত আসবে। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে। তার আশা, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে। এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন হলে দেশের সংকট দূর হবে। কোনো হঠকারিতা না করে নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন।
আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের অধিবেশনে অংশ নেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 24-এর আত্মত্যাগকারীদের যেন কেউ ভুলে না যায় সে আহ্বান জানান স্বজনরা। আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন, শহীদদেরকে ভুলে যাবেন না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। তাদের মতে দ্রুততম সংস্কার শেষ করে নির্বাচন না দিলে সংকট আরো বাড়বে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ যেভাবে জর্জরিত হয়েছে তার থেকে কোনো পরিত্রাণ আমরা পাই নাই। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে গাইবাদি করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হঠকারিতায় না গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। নির্বাচন হলে চলমান রাষ্ট্রীয় সংকট দূর হবে বলেও মনে করেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। পাঠ্য বইয়ে এখনো বিকৃত ইতিহাস রাখার সমালোচনাও করেন তিনি। শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে, আবারও যে বই ছাপা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাজনীতিক, ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আরো জানাচ্ছেন আফরিন মো। প্রতিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 10 জানুয়ারি বিএনপি প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রায় 100 দেশের 3,500-এর মতো অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে। মার্কিন এ বার্ষিক অনুষ্ঠানটি প্রথম প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এ অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও একই পথ অনুসরণ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার সন্ধ্যায় উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নতুন টর্কি বাজার নিজেদের দখলে নেয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারী নেতৃত্বে লোকজন বাজারে এলে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লা সহ উপস্থিত জনতার সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেক দোকানে লুটপাট করছে এরা এবং তথাকথিত এই সাকিব আসাদ তারা নিজেদের ছাত্রদল দাবি করে। আমরা এখানে উপস্থিত মাসুদ সর্দার, আমি শোভন সর্দার, বিগত দিন থেকে আমরা ছাত্রদল করে আসছি। এরা ছাত্রদলের কিছু না, এরা বিদেশ থেকে আইসা এই 6 মাস ধরে কিছু হাইব্রিড নেতাদের তৎপরতায় তারা রাজনীতি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 6টার দিকে নগরীর ওয়াসা মোড়ের একটি ভবনের 5 তলায় বৈঠক চলাকালীন এই ঘটনা ঘটে। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ সহ অন্যান্য সমন্বয়করা। এই ঘটনায় 6 ছাত্র আহত হন। অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে ডট গ্যাংয়ের সদস্যরা, যার নেতৃত্ব দেন ছাত্রলীগের সাথে জড়িত সাদিক আরমান। এ সময় বেশ কয়েকজন আহত হন এবং অফিসে ভাঙচুর চালানো হয়। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা তাদের অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, ডট গ্যাংয়ের এই সহিংসতার পেছনে সমন্বয়ক রিজাউর রহমান ও খান তালাত মাহমুদ রাফির প্রশ্রয় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডট গ্যাংয়ের যারা আছেন, কিশোর গ্যাংয়ের যারা আছেন, যারা আমাদের তানভীর শরীফ, ওমর ফারুক সাগর, তাওহিদ আলিফ, নাসির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ ইফতি, মাহমুদ আলম, শফিকুল ইসলাম, এই 7 জন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। নোয়াখালীর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে শহরের হকার্স মার্কেটে এই আগুন লাগে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ব্যবসায়ীরা জানান, রাত 12টার দিকে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, এতে অর্ধশত দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদুদ্দিন জানান, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে 5টি টিম পৌঁছে। পরে আশেপাশের আরও 5টি ইউনিট যুক্ত হয়। তদন্ত শেষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। হঠাৎ ভ্যাট বৃদ্ধি বাড়াবে অর্থনৈতিক সংকট, বাড়বে মূল্যস্ফীতিও। এতে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বিপাকে পড়বে বিদেশি বিনিয়োগও। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানালেন ঢাকা চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। চলমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণের বিষয়ে সরকারের আরও ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ব্যক্তি খাতে বিনিয়োগে। এমন অবস্থায় জ্বালানির দাম 150% এবং 10% থেকে 20% কর বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। এতে বিদেশি বিনিয়োগ আরও কমার আশঙ্কা করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনের দাবিও জানান তিনি। Promoting collaboration between government and private sector to ensure seamless integration of automated tax regime. Expanding the tax base through improved tax collection mechanism, broadening the scope of tax entities. সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। তাসকিন আহমেদ জানান, এদেশে বিনিয়োগ করতে 29টি প্রতিষ্ঠান থেকে 141 ধরনের ছাড়পত্র নিতে হয়। এসব জটিলতায় কমেছে বিদেশি বিনিয়োগ। এতে রপ্তানি 10.5% কমে দাঁড়িয়েছে 45.64%। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্ট
কনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। এ সময় মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিয়ে পোশাক খাতের নতুন বাজার সৃষ্টি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন নতুন ডিসিসিআই সভাপতি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দালালের দৌরাত্ম্য, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও রয়েছে বন্ধ। সবই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। কুষ্টিয়া সহ আশপাশের কয়েক জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রোগী তারা দেখবেন, তা দেখছে না, বেড নাই, সিট নাই, মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গা পাঠায়। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না, আমাদের বাড়িতে ওষুধ কিনা লাগছে। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতে হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির। সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ স্টেশন মাস্টার না থাকায় সেবা পাচ্ছেন না স্থানীয়রা। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হয়রানি সহ বিড়ম্বনা শিকার হচ্ছেন সাধারণ 4 উপজেলার মানুষ। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হলেও প্রশাসনিক কাঠামো না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের চিত্র এটি, যা ঐতিহাসিক ব্যবসায়িক বন্দর নামে পরিচিত। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার যাতায়াতের জন্য বেশ পরিচিত এই স্টেশনটি। 5 আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী টিকিট কার্যক্রম চালু করে ট্রেনে চড়তে উৎসাহ দিচ্ছে। তাদের দাবি, সকালে এই স্টেশন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা গাইবান্ধার কয়েকটি রেল স্টেশন থেকেও বেশি। টিকিটের ব্যবস্থা না থাকার কারণে ট্রেনে ওঠার পর যে হয়রানিটা হয় আমরা, আমাদের দাবি নলডাঙ্গাবাসী থেকে যে আমরা টিকিটের ব্যবস্থা যেন করে এবং স্টেশন মাস্টারের জন্য ব্যবস্থা হয়, তাহলে কি হবে, সরকারের রাজস্ব পাবে। জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অতি উৎসাহের সাথে এইখানে সকালবেলা আসেন এবং টিকিটের ব্যাপারে উৎসাহিত করেন, এবং এইখানে নলডাঙ্গা স্টেশনে যে পরিমাণ টিকিট বিক্রি হয় তা গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম সেল দেখায়। 20টা ঢাকা কোচ, চিটাগাং কোচ এখান থেকে যায়। আমার মনে হয় যে এখানে আন্তনগর ট্রেনগুলো যদি স্টপেজ হয় তাহলে এখানে রেলওয়ে রেলের রাজস্ব বাড়বে। আমরা এখানে টিকিট করতে পারছি না দেখে রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ 14 বছর। প্রতিদিন অনেক ইন্টারসিটি ট্রেন যায়, লোকাল ট্রেন, মেল ট্রেন, সব ট্রেন যাতায়াত করে। এই আমরা যদি এই টিকিট আমরা এখানে পেতাম তাহলে আমাদের এই হয়রানির শিকার আমরা কখনো হতাম না। কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, এই নলডাঙ্গা স্টেশনকে স্টেশন মাস্টার টিকিট
সিস্টেম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। ওই দিনটা কি নাই, টিকিট পায় না মানুষ, কখন কোন ট্রেন কখন আসছে এটা কেউ জানে না। এটা খুবই দরকার আমার টিকিট মাস্টারের ফোনে। যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা টিকিট পাচ্ছে না, বিনা টিকিট যাতায়াত করে, এটা তো রেলের লস। স্থানীয় চেয়ারম্যান জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশনে মাস্টার সহ টিকিট কার্যক্রম চালু না থাকায় বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে রেলযাত্রীরা। অদ্যবধি আমাদের এই রেল স্টেশনে যে একটা সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া কোনো কিছুই হয়নি। আন্তনগর ট্রেনগুলো যেন স্টপেজ হয়, টিকিট যেন আমার এখানে পায়, টিকিট মাস্টার যেন এখানে দেওয়া হয়, এটা আমি বর্তমান মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগের মধ্য দিয়ে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্ধ যুগেরও বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রাবাসেতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরের ছাত্রদের। বছর 2 আগে দুটি ছাত্রাবাস প্রায় 12 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এখন পর্যন্ত ছাত্রদের সুবিধা দিতে পারেননি কলেজ কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মোট শিক্ষার্থী সংখ্যা 26,212 জন। কলেজে ছাত্রদের জন্য 2টি ছাত্রানিবাস থাকলেও তার মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটি স্টাফদের ব্যবহারেই সীমাবদ্ধ। ছাত্রাবাস না থাকায় ছাত্রদের সময়, অর্থ এবং কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসের সুবিধা উল্লেখ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 2 বছর আগে ছাত্রানিবাস সংস্কারের জন্য 11,40,000 টাকা বরাদ্দ হলেও প্রয়োজনীয় ফার্নিচারের অভাবে তা চালু হয়নি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোই কিন্তু হল আছে, দেখা গেছে ওইখান থেকে জবের অপরচুনিটিও বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু হল নাই, আমাদের ওই রকম বন্ডিং নাই। আমাদের এই কলেজের হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, তো এই কলেজে যারা দূরে থেকে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা হোস্টেলে থাকতে পারে না, এটা ছাত্রদের একটা সমস্যা। হলগুলো থাকলে কি এখানে আমরা কম টাকায় থাকতে পারতাম, আর যদি ছাত্র জীবনে হল না থাকে তাহলে তো ছাত্র জীবনের মানে একটা ফাঁক থেকেই যায়। ছাত্রাবাস দুটি একবারে ব্যবহারে অনুপযোগী হওয়ায় তা বন্ধ রয়েছে। তবে ছাত্রাবাস চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজে আসলে ছাত্র ছাত্রী উভয়েরই হোস্টেল থাকা খুব জরুরি। ছাত্রীদের 2টা হোস্টেল আছে, সেটা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রদের হোস্টেল খুবই ছোট, মানে ছাত্রদের তুলনায় হোস্টেল আরও বড়, 5-6 তলা বিল্ডিংয়ে কয়েকটা হোস্টেল হওয়ার কথা, কিন্তু যে হোস্টেলটা আছে এটা একতলা, তবু পূর্ণাঙ্গ না। সম্ভবত 50-60 জন ছাত্র থাকতে পারে এটাতে। এটা খুবই অপ্রতুল। আপাতত এটা চালানোর মতো পরিস্থিতি নাই হোস্টেলের মধ্যে। আমরা দেখি খুব দ্রুতই পদক্ষেপ নিয়ে এটাকে চালু করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ছাত্রাবাস চালুর দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।